স্বাগত সংবাদ যোগে দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। ড্যাপের এই সংশোধনী কার জন্য কতখানি ভালো হলো, কার জন্য সুফল বয়ে আনবে, সেসব নিয়েই আলাপে যাব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহাবের পরিচালক মিয়া সেলিম রাজা পিন্টু এবং নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে সংবাদ যোগে। আমি মিয়া সেলিম রাজা পিন্টুর কাছে আসতে চাই শুরুতে। আমরা প্রতিবেদনে একটা জিনিস দেখলাম যে অনেক নির্মাণ ব্যবসায়ীরা এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন মন্দের ভালো। আপনার কি মনে হয় এই উদ্যোগের ফলে লাভবান হবেন কারা? আসলে গত প্রায় 3 বছর যাবৎ ডিটেল এরিয়া প্ল্যান নামে একটি নতুন আইন, যেটা বাংলাদেশের আবাসন ব্যবসাকে একদম স্থবির করে দিয়েছে। আপনি জানেন, ড্যাব সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মিডিয়া, পত্রপত্রিকা এবং সাধারণ মানুষের মধ্যে একটি আলোচনা চলে আসছিল। সম্প্রতি মন্ত্রণালয়ে এটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, যেটা এখনো গেজেট আকারে বের হয়। আমরা খসড়া যে বিধিমালা, এটা এখনো হাতে পাইনি। ইতিপূর্বে স্বাক্ষরের আগে যেটা আমরা দেখেছি, আলোচনা হয়েছে আমাদের সাথে, এটা মধ্যে ভালো বলা। আপনি জানেন, গত 3 বছরে এই ডিটেল এরিয়া প্ল্যানের নামে ভবন নির্মাণ বিধিমালার উপরে একটি খড়গ যেটি চলে আসছিল, এটার কারণে আমাদের রিয়েল এস্টেট ব্যবসার কথা বলবো না, আবাসনের টোটাল কর্মযজ্ঞটা একটা স্থবির আকার ধারণ করেছে। এতে প্রায় 14 লক্ষর মতো মানুষ তাদের কর্ম হারিয়েছে। প্রায় আমাদের যে স্ট্যাটিস্টিক আমরা করেছি, 54 থেকে 55 লক্ষ কোটি টাকা, 54-55 লক্ষ হাজার কোটি টাকা এই ক্ষেত্রে ক্রিয়াকলাপ বন্ধ রয়েছে। সরকার রাজস্ব হারিয়েছে একটি বিরাট অঙ্ক। জি, আপনার কাছে আসবো। আমি অধ্যাপক আদিল মোহাম্মদ খান অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন, তার সাথে কথা বলে আসতে চাই। ড্যাপের মূল উদ্দেশ্য, মানে যেমনটি বলা হয়েছিল যে নগর যেন রক্ষা পায়, এখনকার এই সংশোধনী কি আমাদের নগরের জন্য ভালো হলো কিনা, যদি হয়ে থাকে তাহলে কোন কোন দিক থেকে ভালো হলো? জি, আপনাকে ধন্যবাদ। এখন অনেক আলাপ আলোচনার পরে আমরা দেখতে পেলাম আমাদের এই উপদেষ্টা কমিটি, তারা ড্যাবকে এক ধরনের অনুমোদন দিয়েছে। এবং এই আলাপটা দেখেন, ড্যাব 2022 সালে হলো। 2022 সালের পর ইতিমধ্যে 2023 সালে একটা সংশোধনী করা ছিল, সেটা আবাসন ব্যবসায়ীদের চাপে গত সরকার করে গিয়েছিল। এবং তখন আপাতত যারা আবাসন ব্যবসা করেন তারা সেটার উপরে কাজ করছিলেন, কিন্তু এই সরকার আসার পরে আবারও এই ড্যাবকে পরিবর্তন করার একটা প্রচেষ্টা চালানো হলো, সেটা আবাসন ব্যবসায়ীদের চাপে। এখন একটা পরিকল্পনা কতবার পরিবর্তন করবেন, এবং এইবার পরিবর্তনের পর আবার যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয়, আবার কি আরেক দফা পরিবর্তন করা হবে কিনা, এই প্রশ্নটা প্রথম। যে আপনি একটা পরিকল্পনা তাকে তার মতো চলতে না দিয়ে আপনি আপনার ব্যবসার কাজে এই পরিবর্তনকে বারবার পরিবর্তন করবেন, ঠিক আছে, ভালো কথা। এখন আপনি একটু আগে শুনছিলেন যে আপনি এই ঢাকা শহরে ব্যবসা আবাসন ব্যবসা স্থবির হয়ে গেছে। এখন দেখেন, ঢাকা শহরটাই তো স্থবির হয়ে গেছে। 2008 সালের আগে যেই শহরে আপনার যানবাহনের গতি ঘন্টা 21 কিলোমিটার ছিল, 2025 সালে এটা বলা হয় 4 কিলোমিটার থেকে 5 কিলোমিটার। পুরো শহর স্থবির হয়ে গেছে। যেই শহরে ডেনসিটি আমরা বলি, আদর্শ নগরে প্রতি বর্গ কিলোমিটার ডেনসিটি 120 কিলোমিটার পার একরে থাকার কথা, এখানে অনেক এলাকাতে 300, 350, 400, 450, 500 একর ডেনসিটি। তো এই শহর তো স্থবির হয়ে যাওয়ারই কথা। এখন এই স্থবির একটা শহরে ড্যাপের ডেনসিটির অংশে অন্তত জনঘনত্ব নিয়ন্ত্রণের একটা পরিকল্পনা করা হয়েছিল, এবং সেটাকে আবাসন ব্যবসার এক দফা পরিবর্তন করে আবার পরিবর্তন করলেন। এখন আপনি কি 2030-35 সালে
এই শহরের প্রতি ঘন্টায় গতি যদি আপনি 3 কিলোমিটার 2 কিলোমিটারে চান, আপনারা বা রাষ্ট্র এটা করতে পারে। রাষ্ট্র তার ক্ষমতা এবং আবাসন ব্যবসায়ী হিসাবে তার যদি কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় থাকে যে আমরা তাদের দাবি আছে, সেই দাবিতে তার পরিবর্তন করে রাষ্ট্র করতেই পারে। দিন শেষে ভুগবে মানুষ। 3 কিলোমিটার থেকে 2 কিলোমিটার যদি ঘন্টায় হয়, ভুগবে মানুষ। এই শহরে যারা পার্ক ওপেন স্পেস পায় না, ভুগবে মানুষ। এই শহরের বাচ্চারা থেকে শুরু সকল বয়সের মানুষ। নাগরিক সুবিধাদির কোনো পরিকল্পনা নাই। রাজুক বা মন্ত্রণালয় গত 1-1.5 বছরে আমাদের সাথে একবারও আলাপ করে নাই যে ড্যাপে যে নাগরিক সুবিধাদির পরিকল্পনার কথা বলা হয়েছে, যে নতুন 600 স্কুলের কথা বলা হয়েছে, সেটা কোথায় করতে পারি আমরা বসি, কোথায় নতুন পার্ক ওপেন স্পেস তৈরি করা যায়, কোথায় যে খেলার মাঠটা বন্দি আছে ক্লাবের কাছে সেটাকে খোলা যায়। এই আলাপ না হয় এখন প্রধান আলাপ হচ্ছে যে ড্যাপে ফার বাড়াতে হবে, বিল্ডিং এর হাইট বাড়াতে হবে। আপনি ভালো কথা বাড়ান, অসুবিধা নেই। এখন আপনি যদি নাগরিক, আপনি নিজে বা আমরা সবাই, আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে ড্যাপে যে উচ্চতা বাড়ানো হয়েছে, এতে কি আপনার বসত বাড়িতে আলো বাতাস কি বেশি ঢুকবে কিনা? আপনি যদি বসত বাড়িতে আলো বাতাস না পান, তাহলে সেটা যদি আপনার ভিটামিন ডি খেয়ে যদি আপনারা বড় হতে চান একটা জেনারেশনকে, সেটা আপনি করতে পারেন। তাহলে এই আলাপ আলোচনা তো করেনি যে ড্যাব বলে, ইমারত বিধিমালা বলে যে সংস্কার করে একটা বিধিমালা করা হলো, এতে কি আমাদের বাচ্চারা তার পড়ার টেবিল আলো পাবে কিনা, বাতাস বা জানালা খুললে একটু গাছ পাবে কিনা, হ্যাঁ আকাশ দেখতে পাবে কিনা। হ্যাঁ, এই যে একটা প্রজন্ম তৈরি করতে যাচ্ছে যাকে আপনি আবাসন বলছেন, আবাসন মানে শুধুমাত্র দিন শেষে ঘুমানোর জায়গা না, তাকে একটা এনভায়রনমেন্ট দিতে হবে। তার পড়ার টেবিল থেকে শুরু করে আশেপাশে খেলার মাঠ, ফুটপাত, এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আলাপ নেই। স্যার একটু থামাই আপনাকে, একটু মাঝখানে আমি একটু জানতে চাই যে এখন যে অবস্থা, আপনি যে ডেনসিটি কথা বলছিলেন, এই অবস্থায় থাকার পরেও পৃথিবীর কোনো পরিকল্পনা কি আসলে সম্ভব যাতে করে খেলার মাঠ, হাঁটার জায়গা, একটু নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা তৈরি করা সম্ভব? কি আরো কি উপায় আছে? জি, খেলার মাঠ তো তৈরি করাই যায়। যেই প্রক্রিয়াতে আবাসন ব্যবসায়ীরা কয়েকটা প্লটকে একত্র করে তারা একটা হাই রাইজ বিল্ডিং বানায়, সেই প্রক্রিয়াতে রাষ্ট্র কয়েকটা প্লটকে সে খেলার মাঠে কনভার্ট করতে পারে। বড় বড় ফ্লাইওভারের প্রজেক্ট হলে এলাকা ভিত্তিক আপনার খেলার মাঠেরও পরিকল্পনা করা যায়, আপনার হচ্ছে যে পার্কেরও পরিকল্পনা করা যায়, কোথাও কোথাও রাস্তা ওয়াইডেনিং করা যায়, এগুলো করা সম্ভব। কিন্তু আপনাকে তো সেটাকে প্রায়োরিটি লিস্টে আগে আনতে হবে। আপনি যদি প্রায়োরিটি লিস্টে সেটাকে না এনে আপনি যদি দিন শেষে ঘুমানোর জায়গা তৈরি করতে চান, ঢাকা শহরে যদি তাত্ত্বিকভাবে ধরে নেন এখন আপনার ঢাকা শহরে 2 কোটি লোক আছে, আরো যদি 3-3.5 কোটি লোক হয়, সেটাও আপনি রাখতে পারবেন, আপনি আরো অনেক হাই রাইজ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু পৃথিবীর কোথাও এইভাবে একটা শহরকে এত বড় করে দিয়ে, হ্যাঁ পৃথিবীর শহর কোথাও টেকসই শহরও হয় না, টেকসই দেশও হয় না। এবং যদি আপনি আরো 3-3.5-4 কোটি লোক এই শহরে আনতে পারবেন এবং বড় বড় হাই রাইজ করে শুধু থাকার জায়গা দিবেন, ঘুমের জায়গা দিবেন, এবং আপনি মেট্রো রেল, পাতাল রেল, হাজার হাজার কোটি টাকা সারা বাংলাদেশের সকল উন্নয়নকে বাদ দিয়ে এই শহরে পাতাল রেলে ইনভেস্টমেন্ট করতে পারেন। মেট্রো রেলের প্রকল্প ইতিমধ্যেই সরকার একটা লাইনের ক্ষেত্রে তার ইনভেস্টমেন্ট বাজেট অনেক বেড়ে গিয়েছে, দেখে করতে পারছে না। কারণ দিন শেষে প্ল্যানিং করতে গেলে আপনার কানেক্টিভিটি, ট্রান্সপোর্ট, হাউজিং, আপনার হচ্ছে যে পাবলিক ফেসিলিটি, সব মিলে হচ্ছে শহর। সেই শহরে আপনার যখন আগুন লাগবে, এখন 10-12 ফিট রাস্তার মধ্যে যদি আপনি 12 তলা একটা ভবন করেন, তখন দিন শেষে ফায়ার সার্ভিস সেখানে ঢুকে গিয়ে সেইখান থেকে 12 তলার 10 তলা বা 11 তলা থেকে মানুষ উদ্ধার করতে পারবে কিনা, এইটাতে রাষ্ট্রকে প্ল্যান করতে হবে। তাহলে আপনি যে এই বিষয়গুলো বিবেচনায় না নিয়ে শুধুমাত্র ভবনের উচ্চতা বাড়াচ্ছেন, তাহলে সামগ্রিক যে পরিকল্পনার অংশ, সেই অংশ নিয়ে কোন রাষ্ট্র, কোন সরকার আলাপ করবে? আমরা সেই সরকারের কাছে যেতে চাই। মানে রাষ্ট্রের তো সেই এখতিয়ার আছে, সে চাইলে ড্যাপ এর ফার বাড়াতে পারে, এখন যা আছে আরো বাড়াতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু পৃথিবীর কোনো দেশে, হ্যাঁ সেটা হাই রেঞ্জ শহরের দেশ বা লো রেঞ্জ শহরের দেশ, কোথাও কি এই ধরনের ফার আছে কিনা? আবাসিক ছোট প্লটে ফারের ভ্যালু 5 তলা, 5, 5.5 আছে কিনা? পৃথিবীর কোথাও এরকম ছোট ছোট প্লটের ভিতরে একজন ইন্ডিভিজুয়ালকে তার রাইট দেওয়া হচ্ছে যে 12-14 তলা বিল্ডিং করে একটা হাউজিং এর রাইটের নাম দিয়ে অন্য যাদের ল্যান্ডলেস লোক তার সাথে এই ধরনের মানে বৈষম্য তৈরি করা পৃথিবীর কোথাও নাই। আপনার যদি ইন্ডিভিজুয়াল প্লট থাকে, ইন্ডিভিজুয়াল প্লটে আপনাকে ছোট ভবন বানাতে হবে। আর আপনি রাষ্ট্র যদি ব্লক হাউজিং করে, তো রাষ্ট্র তার উদ্যোগে সেখানে প্রাইভেট সেক্টরকে এঙ্গেজ করতে পারে, কিন্তু উদ্যোগটা রাষ্ট্রের, এবং সেখানে সে হাউজিং এর জন্য বড় স্কেলে সাপ্লাই দেয়। কিন্তু বাংলাদেশের মতো কোথাও এরকম ছোট প্লটে 14-15 তলা ভবন বানানোর মতো অধিকার দিয়ে বৈষম্য তৈরি করে কোথাও নাই। প্ল্যানিং এর কোনো চর্চার সাথে ড্যাপের এই যে আপনার ফার উচ্চতা বাড়ানো, সেটা পৃথিবীর কোন প্ল্যানিং বুকে নাই, এবং পৃথিবীর যেখানে উঁচু ঘনত্বেশ্বর বা নিম্ন ঘনত্বেশ্বর কোথাও নাই এটা। তাহলে এটা এই সরকার করেছে, এই সরকারের পরের সরকারের কাছে, জনগণের কাছে জবাব দিতে হবে। এবং রাষ্ট্রকে পরবর্তীতে কেউ যদি কোর্টে যায়, ধানমন্ডিতে একসময় 6 তলা ছিল, 6 তলা একটা ভবনের পাশে আপনি একটা প্লট মালিকের 14 তলা করতে দিবেন এবং 6 তলাকে ঢেকে দিয়ে তার আলো বাতাসকে ঢেকে দিয়ে, এটা সম্ভব না। কিন্তু বাংলাদেশের মানুষ অনেক ভদ্র, তাই এই যে 6 তলা পাশে 14 তলা হচ্ছে, কেউ কোর্টে যাচ্ছে না।
হ্যাঁ, কিন্তু এটা পৃথিবীর কোথাও নেইবারহুড প্ল্যানিং এ হয় না। নেইবারহুড প্ল্যানিং এ একটা হাউজিং এর একটা ক্যারেক্টার থাকে, মডেল থাকে, হাইট জোনিং থাকে। 6 তলার পাশে 5 তলা হতে পারে, বেশি বড় 7 তলা হতে পারে, কিন্তু আপনি 6 তলার পাশে একটা 14 তলা দৈত্য করতে পারেন না। তাহলে এই যে নেইবারহুডের রাইট, এই রাইট নিয়ে কেউ কথা বলছেন, এবং রাষ্ট্রের এই যে সংস্কার ভাবনায় এই আলাপনা নাই। তাহলে আপনি পুরো ধানমন্ডিকে 14 তলা ব্লক করেন, 14 তলা ব্লক করতে গেলে সকল 6 তলাকে ডেমোলিশ করেন, দুটো 14 তলার মাঝখানে 50-60 মিটার ডিস্টেন্স রাখেন, সেটা একটা রিডেভেলপমেন্ট প্রজেক্ট। সে আলাপ করতে হবে, কিন্তু সেটা না করে আপনি প্লটের মধ্যেই আপনি রাইট দিচ্ছেন। আবার ভূতের গলির মতো জায়গাতে সেখানেও আপনি বলছেন যে 8-10-12 তলা করেন, কোনো অসুবিধা নাই, করতে পারেন। দিন শেষে যখন আর্থকোয়াক হবে, ফায়ার সার্ভিস হবে, আপনাদের কি সংবাদ পরিবেশন করতে হবে? ফায়ার সার্ভিসের আগুনের নেভাতে গিয়ে এইখানে ভেতরে প্রবেশ করতে পারলো না। যেমন আপনি চিরাং ইপিজের আগুন হলো, ফায়ার সার্ভিসরা বলেছে যে আমরা 2 সাইড দিয়ে যে সেটব্যাক থাকার কথা সেখানে জায়গা না পাওয়ার কারণে আমরা ওই 2 দিক দিয়ে ঢুকে গিয়ে আগুন নিভাতে পারিনি। প্ল্যানিং একটা হলিস্টিক, একটা বিশাল বিস্তৃত পরিসরের বিষয়। শুধুমাত্র ব্যবসার একটা অংশের চাপে আপনি যদি পরিবর্তন করতে পারেন, অর্থাৎ সেটা করলে এই দিন যে শেষে জনগণকে সংশোধিত বুঝতে হবে। ড্যাপের যে পরিবর্তন, সেটিকে খুব ইতিবাচক বলার আসলে আপনি কারণ দেখছেন না, মানে একটা না, শ্রেণীর জন্য, ইতিবাচক না, শুধু নির্মাণ ইতিবাচক ব্যবসায়ীদের একটা জন্য অংশই হয়তো আছে। ভালো। শুধু ইতিবাচক একটা অংশই আছে, সেটা হচ্ছে যে এখানে ফ্লাড ফ্লো জোনের দুটো টাইপ করা হয়েছিল, মুখ্য এবং সাধারণ জলস্রোত, এবং সাধারণ জলস্রোতে কিছু ডেভেলপমেন্ট অ্যালাউ করা হয়েছিল। এখন আবার এই ড্যাবের সংশোধনের মাধ্যমে দুটোকে জলস্রোত হিসেবে সব জায়গাতে ডেভেলপমেন্টকে একদমই বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র এই জিনিসটাই ভালো হয়েছে, কারণ এতে সাধারণ জলস্রোতে ডেভেলপমেন্টের নাম দিয়ে, অল্প ডেভেলপমেন্ট নাম দিয়ে অনেকে সেখানে বেশি ডেভেলপমেন্ট করার সুযোগ পাওয়া বাংলাদেশে এটা করে ফেলার সম্ভাবনা ছিল। ড্যাবের এই অংশটাই শুধু মানে শহরের জন্য কাজে লাগবে, পরিবেশের আচ্ছা, জন্য কাজে লাগবে। পরিবেশ মানে আপনি যেটা বলছিলেন যে একটা ভালো শহরের পরিকল্পনা, সেই অংশটা নিয়ে আপনার কাছে আবারও আসবো। তবে মিয়া সেলিম রাজা পিন্টুর কাছ থেকে একটু আমি জেনে নিতে চাই যে ভবন নির্মাণ সংক্রান্ত ব্যবসায় এক ধরনের স্থবিরতা বিরাজ করছিল, যেটা আপনি বলছিলেন। এই সংশোধনী কি তাহলে সেটা পুরোপুরি কাটাতে পারবে? অনেক জায়গায় হাউজিং এর সব ভবন উঠে গেছে, এই ধরনের আমরা দেখি। তাদের ক্ষেত্রে কি হবে তখন? একটা বৈষম্য কি সেখানে তাহলে বিরাজ করবে না? ধন্যবাদ আপনাকে। আমি কিছু প্রসঙ্গ যেটা আমার আলোচক নগরবিদ আদিল ভাই বলে গেলেন, আমি এ প্রসঙ্গে কিছু বলতে চাই। আপনি জানেন যে নগর সভ্যতার নগরবিদদের জন্য, একটি নগরায়নের জন্য যে সমস্ত ফান্ডামেন্টাল বিষয়গুলো যেটা আছে, কত ভাগ পানি থাকতে হবে, কত ভাগ গাছ থাকতে হবে, কতটা ইমারত থাকতে হবে, এই বিষয়গুলো আগেই নিরূপণ করতে হয়। আমি একটি প্রশ্ন করতে চাই আমার সহ আলোচক ভাইয়ের কাছে, যে 2022 সালে যে ড্যাব প্রণীত হলো, ড্যাবের মধ্যে শুধু বিল্ডিং এর উচ্চতার নিম্নতা ছোট কিংবা বড়র কথা ছিল না, সেখানে স্কুল আছে, সেখানে কলেজের অবস্থান কোথায় আছে, সেখানে রাস্তাঘাট কি হবে, পয় নিষ্কাশন কি হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওনারা এই পরিবেশ এই কথাগুলো কিন্তু ওনারা কোনো কিছুতে আনছেন না। ওনারা ভবন নির্মাণ বিধিমালার সাথে ড্যাবকে একটা সাংঘর্ষিক করে ফেলছেন। 2010 সালে একটি ড্যাব প্রণীত হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি সেই 2010-এর ড্যাবের 10%ও বাস্তবায়ন হয়নি। আবার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি এই নগরেই একটি পরিকল্পিত শহর ছিল গুলশান, একটি পরিকল্পিত শহর ছিল ধানমন্ডি, সেটাকে সেই লেকগুলো ভরে সেখানে নতুন করে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। এই নগর পরিকল্পনাবিদরা কিন্তু সেখানে আঙ্গুল দিয়ে এটা দেখাতে পারে। আপনি লক্ষ্য করবেন যে ঢাকা শহরে 2 লক্ষ ঢাকা শহরের মানুষ, এখানে 2 কোটির উপরে এখন লোক বাস করে, সেখানে প্রায় আমরা যদি দেখতে পাই 3 কোটির মতো লোকও এখানে কোনো সময় অবস্থান করে। সেই ক্ষেত্রে আমরা এই নগরবিদরা, আমরা নগর পরিকল্পনা কি করেছি? আসলে কোনো আইন কিন্তু কিংবা কোনো সরকার একটি শব্দ মাত্র। যারা এর সাথে সংশ্লিষ্ট এই নগরবিদরা, তাদের একটি অপরিণামদর্শিতার কারণে আজকে এই অবস্থা বিরাজ করছে। আপনি লক্ষ্য করবেন ঠিক ঢাকার শহরে আশুলিয়া, ঢাকার পাশে গাজীপুর এবং ঢাকার পাশে অন্যান্য যেগুলো শহর আছে, এগুলো কিন্তু পরিকল্পনার বাইরে। এখন প্রত্যেক দিন সেখানে ইন্ডাস্ট্রি হচ্ছে অপরিকল্পিতভাবে, সেখানে আবাসন হচ্ছে অপরিকল্পিতভাবে, রাস্তার কোনো পরিকল্পনা নেই। এইসব বিষয় নিয়ে কিন্তু এই নগরবিদদের কোনো মাথা ব্যথা নাই। শুধু ঢাকা শহরের মাঝখানে নিয়ে কথা। এখানে দেখা যাচ্ছে নগর পরিকল্পনাবিদরা, আপনি দেখবেন ঢাকা শহরের নার্সেট একটা, যেখানে সোনারগাঁর পান্থপথের মোড় যেটা, সেখানে একটা পান্থকুঞ্জ নামে একটি আপনার পার্ক আছে। সে পার্কের কাছে ওখানে এই জায়গাটা কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়, সেখানে মেট্রো রেলের একটা জংশন তৈরি হয়েছে। যাই হোক, সেখানে সেই
পার্থপুঞ্জটা যখন ওখানে একটা ল্যাব নামানোর কথা ছিল, ওনারা এটা আপত্তি করে এটা বন্ধ করে দিলেন। সেখানে এখন দেখা যাচ্ছে ওখানে কি হচ্ছে, ওখানে হচ্ছে হলো যত সব মাদক সেবীদের আড্ডা, ওখানে মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন একটি আড্ডাখানা পরিণত হয়েছে। বাট এটা কিন্তু দেখভাল করার কেউ নাই। আপনি লক্ষ্য করবেন ঢাকা শহরের প্রত্যেকটা ফুটপাতের উপরে দোকান বিরাজমান। সম্প্রতি আমরা দেখছি, আমরা সার্ভে করেছি, প্রত্যেকটা শহর রাস্তা আমাদের আলোচনার যে বিষয়বস্তু ছিল ড্যাপ, সংশোধিত ড্যাপ, সেই আলোচনা থেকে বেরিয়ে আসছি এবং আসলে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করতে থাকলে তো নগর বাঁচানো যাবে না। দোষারোপ থেকে বেরিয়ে এসে সমাধানের পথ খুঁজতে হবে। আপনার কাছে আবারও আসবো, সময় কম আছে যেহেতু। আমি আবার একটু অধ্যাপক আদিল মোহাম্মদ খানের কাছ থেকে ঘুরে আসতে চাই। আমরা পৃথিবীর এমন কিছু সিটি দেখি যেখানে বড় বড় স্কাইস্ক্র্যাপার্স রয়েছে এবং বড় বিল্ডিংগুলো আবাসনের ক্ষেত্রে একদম আবাসিক এলাকার যখন প্ল্যান করা হয় তখন 4টা বা 3টা বড় বিল্ডিং একসাথে করে সেটার ছাদটাকে খেলার মাঠ তৈরি করা। আমাদের যেমন ছাদে গাছ লাগানোর একটা মানে ছাদ বাগান তৈরির একটা মাঝখানে জোয়ার ছিল, তো একইভাবে ছাদটাকে ব্যবহার করে হাঁটার জায়গা, খেলার জায়গা, এই ধরনের পরিকল্পনার দিকে কি আমরা যেতে পারি না? অবশ্যই পারি, কিন্তু সেই জন্য আপনার ব্লক ডেভেলপমেন্টের কনসেপ্ট লাগবে এবং সেটা প্লট ডেভেলপমেন্ট না। এখানে ড্যাপে যে আলাপগুলো করা হচ্ছে সেটা মূলত প্লট ডেভেলপমেন্টে আরো ফার বাড়িয়ে দেয়া। কিন্তু আপনি যদি ব্লক করেন, ব্লক করলে যেটা সুযোগ সুবিধা থাকে, আপনি হাই রাইজও করতে পারবেন, আবার প্রচুর খোলা জায়গা তৈরি করতে পারবেন। ব্লক ডেভেলপমেন্টের পলিসি আলাদা এবং ব্লক ডেভেলপমেন্ট আমরা সবসময় বলছি আপনি যদি রাষ্ট্র ইভেন প্রাইভেট ডেভেলপারকে সাথে নিয়েও সে ব্লক ডেভেলপমেন্ট করতে পারে এবং এতে প্রাইভেট ডেভেলপারের ব্যবসা হবে, আবার রাষ্ট্রের ব্লক ডেভেলপমেন্টের মধ্যে ওপেন স্পেস তৈরি হবে। কিন্তু আলাপটা তো সেই জায়গায় নাই, বরঞ্চ প্রাইভেট ডেভেলপাররা ছোট ছোট প্লটে যে ডেভেলপমেন্ট করেন সেইটার ফার বাড়ানোর জন্যই তো এই আয়োজনগুলো। সুতরাং এই যে বাইরে আপনারা যে সুন্দর সুন্দর শহর দেখেন, আপনি দুবাইয়ে যান, দুবাই যেমন আপনি স্কাইস্ক্রেপার দেখবেন, ঠিক দুবাই শহরের ভেতরে একদম সেন্ট্রাল এরিয়াতে আপনি দেখবেন একতলা ডুপ্লেক্স বাড়িগুলো আছে, সেখানে অনেক দামি লোকেরা, কোটিপতিরা থাকেন। তাহলে এভাবেই কিন্তু ডেনসিটির ব্যালেন্স গুলো হয়। তাহলে আপনি তো ডেনসিটি ব্যালেন্স করতে গেলে একটা শহরের মধ্যে ব্লক ডেভেলপমেন্টে এক ধরনের আপনার পলিসি থাকবে, আবার যখন প্লট ডেভেলপমেন্টে একতলা, 2তলা, 2.5 তলার ভবনগুলো যেগুলো হয় কোথাও মিড রাইজের ব্লক থাকবে। তাহলে এভাবেই তো শহরগুলো তৈরি হয়। আবার শহর থেকে দূরে যখন যেতে থাকবেন তখন ভবন উচ্চতা কমতে থাকে। এই যে প্ল্যানিং এর গ্রামার, এই গ্রামারটা তো আসলে আপনি পেশাদারি বিষয়তে বুঝতে হবে এবং সারা পৃথিবীতে প্ল্যানিং এর গ্রামার একই। এটা বাংলাদেশ বা দুবাই বা ভারতের জন্য আলাদা না। তাহলে সেই গ্রামারের ডেনসিটিকে কন্ট্রোল করার জন্য কোথাও হাই রাইজ, আবার তার পাশে আবার মিড রাইজ, কোথাও লো রাইজ, যে পুরো শহরের ডেনসিটিকে কন্ট্রোল করা হয় এবং এতে আপনার বিভিন্ন ডিমান্ড বা বিভিন্ন ইনকাম শ্রেণীর মানুষকে সেখানে আনার সুযোগগুলো করে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে সেটা বাদ দিয়ে আপনার দেখা যাচ্ছে পুরো শহর জুড়েই একই ধরনের পরিকল্পনা দাবি করা হয়। আফসোসের জায়গা আসলে এত আলোচনার পরেও থেকেই যাচ্ছে। আমার হাতে সময় নেই একদমই, নইলে হয়তো আমি এই আলোচনাটা বাড়াতাম, কারণ একটা একটু তর্কের দিকেও চলে যাচ্ছিল। আমাদের শেষ পর্যন্ত আমরা কোনো সমাধানে এলাম না। সময় শেষ হয়ে গেছে বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিতে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহ্যাবের পরিচালক মিয়া সেলিম রাজা পিন্টু এবং নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান যুক্ত ছিলেন এতক্ষণ। এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে।